তো এখন এমন মনে হচ্ছে যেন বাংলাদেশ নিজেই তার টেক্সটাইল শিল্পকে ধ্বংস করার দিকে এগিয়ে চলেছে, কারণ এবার তাদের সরকার একটি অত্যন্ত দুর্বল সিদ্ধান্ত নিয়েছে এবং এটি আমার মন গড়া কথা নয়, বরং বাংলাদেশের মানুষও তা বলছেন। আর সেখানে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে যারা টেক্সটাইল ওয়ার্কার্সের আন্দোলন করছিল তাদের অনেককেই গ্রেপ্তার করেছে। এমনকি প্রায় 1000-এরও বেশি শ্রমিকদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই খবরটি দুদিন আগেই এসেছে। ঢাকার একটি এলাকা যার নাম আশুলিয়া, যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং পোশাক কারখানা প্রচুর রয়েছে, সেখানেই এই ঘটনাগুলি ঘটেছে। সেনাবাহিনী ও পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে এবং বহু মানুষের নামে মামলা নথিভুক্ত করেছে। এখন এটি দুটি বড় কারণের জন্য চমকপ্রদ। প্রথমত, এই আন্দোলনগুলি শুরু হয়েছিল ঠিক 17 দিন আগে, 30শে সেপ্টেম্বর। তখন আশা করা হচ্ছিল যে বাংলাদেশ সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করবে এবং পরিস্থিতি সামাল দেবে, যাতে তাদের টেক্সটাইল শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু তার বদলে সমস্যা আরও বেড়ে গেছে। অবাক করার বিষয় হলো যে এই আন্দোলনের সময় বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশন জানিয়েছিল যে এই বিক্ষোভগুলো নাকি ভারত পরিকল্পনা করে করাচ্ছে, যাতে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয় এবং তাদের টেক্সটাইল শিল্পকে ধ্বংস করা যায়। কিন্তু এখন এটি পরিষ্কার হয়ে গেছে যে যখন তাদের নিজস্ব পুলিশ এবং সেনাবাহিনী শ্রমিকদের গ্রেপ্তার করছে, তখন এটি স্পষ্ট যে তারা নিজেরাই তাদের শিল্প ধ্বংস করার দিকে এগোচ্ছে। আমরা এই পুরো ঘটনাকে বিশদে জানব এবং বোঝার চেষ্টা করব কেন এই সমস্যা এত বাড়ল এবং এর প্রভাব ভারতের ওপর কী হতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত। শুরু থেকে বললে, গত বছর 2023 সালের অক্টোবর মাসে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকেরা, যাদের রেডিমেড গার্মেন্টস কর্মী বা আরএমজি কর্মীও বলা হয়, তারা নিজেদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। তারা দাবি করেছিলেন যে তাদের মাসিক বেতন 8,300 টাকা থেকে বাড়িয়ে 23,000 টাকা করা হোক। এই আন্দোলন শেষ হওয়ার আগেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যখন শেখ হাসিনার সরকার পড়ে যায় এবং নতুন সরকার ক্ষমতায় আসে। একদিকে রাজনৈতিক ইনস্টেবিলিটি তৈরি হয়, আর অন্যদিকে বাংলাদেশের রপ্তানির অর্ডারগুলিও কমতে থাকে। এমনকি অনেক রপ্তানির আদেশ অর্থাৎ এক্সপোর্ট অর্ডার ভারত এবং ভিয়েতনামের মতো অন্যান্য দেশগুলিতে চলে যেতে শুরু করে, যার ফলে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস শিল্পের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। এরই মধ্যে ঠিক 2 সপ্তাহ আগে 30শে সেপ্টেম্বর 2024-এ ঢাকার আশুলিয়ায় বড় মাত্রায় প্রতিবাদ শুরু হয়। এই আন্দোলনে শ্রমিকেরা হাইওয়েজ অবরোধ করে তাদের দাবি জানায়। তাদের মূল দাবি ছিল, হয় কারখানা খুলে তাদেরকে কাজে ফিরিয়ে নেওয়া হোক, অথবা তাদের সামাজিক নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হোক, যাতে তারা অন্তত নিজেদের সংসার চালাতে পারে। এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে যখন এক গার্মেন্টস কর্মীর মৃত্যু ঘটে এবং বেশ কয়েকটি সংঘর্ষে বহু শ্রমিক গুরুতরভাবে আহত হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন একটি বৈঠক করে। এই বৈঠকে বলা হয় বাংলাদেশের সরকারি খাতকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে এবং এর পেছনে ভারতের হাত রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল রশিদ হুসেইনি। তিনি বলেছেন যে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের গার্মেন্টস শিল্পে সমস্যা সৃষ্টি হচ্ছে। এখন এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অনেক উদ্বেগ রয়েছে, কারণ তাদের রপ্তানি কমে আসছে। আর বিভিন্ন রিপোর্টে এটিও উল্লেখ করা হয়েছে যে উচ্চ মূল্যের পোশাক রপ্তানিতে আমেরিকার বাজারে ভিয়েতনাম এবং ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে ছাপিয়ে গেছে। এই ডেটা প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলাদেশের শিল্প খাত আরও সমস্যায় পড়েছে। কিন্তু এই প্রোটেস্ট নিয়ন্ত্রণে আনার পরিবর্তে সমস্যাটি আরও গুরুতর আকার নিচ্ছে, কারণ বাংলাদেশের যৌথ বাহিনী, যেখানে পুলিশ ও সেনাবাহিনী উভয়ই যুক্ত, এখন তারা একসঙ্গে কাজ করছে। সম্প্রতি সেনাবাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া হয়েছে নতুন সরকারের নির্দেশে। এর ফলস্বরূপ এক স্থানে 16 জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্য স্থানকে 12 জনকে আটক করা হয়। মোট 1000-এরও বেশি শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনী 4 জন শ্রমিককে গ্রেপ্তার করেছে, কারণ একটি শিল্প প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে অভিযোগ করা শুরু করেছিল। শ্রমিকদের দাবি ছিল, যদি কাজ না দেওয়া হয় তবে অন্তত এমন অর্থ প্রদান করা হোক যাতে তারা নিজেদের সংসার চালাতে পারে। তবে শিল্প প্রতিষ্ঠানগুলি জানিয়ে দেয় যে তারা কোনোভাবেই আর্থিক সহায়তা দিতে পারবে না। এরই মধ্যে সরকার আবার তাদের নিজের শ্রমিকদেরই গ্রেপ্তার করা শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতেও কি বাংলাদেশ ভারতকেই দোষারোপ করবে? আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILO দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন সংস্কারের কথা বলে আসছে, যাতে টেক্সটাইল শ্রমিকদের কাজের শর্ত এবং ক্ষতিপূরণ উন্নত করা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলি
সমস্যার সমাধানের বদলে আরও বাড়িয়ে তুলবে। সাম্প্রতিক 2 মাসে খবর এসেছে যে প্রায় 700 থেকে 1000 মাঝারি আকারের গার্মেন্টস কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এগুলিকে মিডিয়াম সাইজ ফ্যাক্টরির ক্যাটাগরিতে রাখা হতো, অথচ এই শিল্প বাংলাদেশের অর্থনীতির 11% এবং রপ্তানি আয়ের 80%-রও বেশি প্রদান করে। যেভাবে বাংলাদেশ এখন এই পরিস্থিতি সামলাচ্ছে তা তাদের জন্য আরও ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে। আর ভারতের কথা বললে এরই মধ্যে অনেক রপ্তানি অর্ডার ভারত পেতে শুরু করেছে। উদাহরণস্বরূপ তামিলনাড়ুর তিরুপুর শহরে মাত্র 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন ইউরোপীয় দেশ যেমন জার্মানি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ড থেকে 450 কোটির রপ্তানি অর্ডার এসেছে। এমনকি নোয়াডার অ্যাপারেল এক্সপোর্ট হাবেও জারার মতো বিখ্যাত ব্র্যান্ড থেকে অর্ডার আসতে শুরু করেছে। একসময় যেসব পোশাক বাংলাদেশে তৈরি করা হতো সেগুলি এখন ভারতে তৈরি হচ্ছে। তাই যদি বাংলাদেশ দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয় তবে তাদের সমস্যা আরও গভীর হতে থাকবে। আমরা এই পরিস্থিতির ভবিষ্যৎ উন্নয়নগুলি আপনাদেরকে অবশ্যই জানাবো, আর আপনাদের মতামতও কমেন্টে অবশ্যই জানান। বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতিতে ভারতকে দোষ দেওয়া পুরোপুরিভাবে অযৌক্তিক এবং ভিত্তিহীন। গার্মেন্টস শিল্পে শ্রমিকদের অসন্তোষ, তাদের আন্দোলন আর কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক আর ইকোনমিক ম্যানেজমেন্টের গ্যাপের ফল। ভারতের এফিশিয়েন্ট এক্সপোর্ট ম্যানেজমেন্ট আর ভিয়েতনামের মতো দেশের সঙ্গে হেলদি কম্পিটিশন একটি ন্যাচারাল মার্কেট প্রক্রিয়া। আর ওদিকে তিরুপুর আর নোয়াডার মতো জায়গাগুলি শুধু ইন্টারন্যাশনাল চাহিদা ফিল আপ করতে পারছে বলেই বেশি অর্ডার পাচ্ছে। বরং বাংলাদেশের উচিত নিজেদের ওয়ার্কারদের প্রপার মজুরি এবং সোশ্যাল সিকিউরিটি দেওয়া, যাতে তাদের ইন্ডাস্ট্রি আবার বাউন্স ব্যাক করতে পারে। ভারতকে দোষ দেওয়ার পরিবর্তে বাংলাদেশকে কৌশলগতভাবে নিজেদের ইকোনমি ডেভেলপমেন্টের দিকে ফোকাস করা উচিত। কারণ কোনো সমস্যার আসল সলিউশন বাইরের কাউকে দোষারোপ করা নয়, বরং নিজেদের ইন্টারনাল ম্যানেজমেন্টকে ঠিক করাতেই রয়েছে। একটি ভালো ভবিষ্যৎ গড়তে আমাদের একে অপরের দিকে আঙুল তোলার বদলে নিজেদের সমস্যার সমাধানে মন দিতে হবে। সহযোগিতা আর কৌশলগত চিন্তাভাবনাই পারে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাদের আগামী ভিডিওগুলোর জন্য দিশা দেখায়। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন মিস না হয়। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে দেখার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে। সাথে থাকুন।